বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে এখন কি অন্তর্বর্তী সরকার রয়েছে যার প্রধানকে না ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার বিরুদ্ধে এবার মামলা, যে খবর এই মুহূর্তে জানাচ্ছে আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার মামলা, এবং সেখানে কিন্তু শুধুমাত্র তিনি নন, সেখানে মামলা ইউনূস সহ ৬২ জনের নাম রয়েছে। এক সমন্বয়ক বাজারে গিয়ে দাপট দেখাতে গেলে সমন্বয়ক পরিচয় দেওয়া মাত্রই জনগণ তার উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। এই অডিও ক্লিপের মধ্যে একটা জায়গায় আপনারা দেখেছেন, বলেছে দরকার হলে সেনাবাহিনী দিয়ে সার্চ করতে হবে, সেনাবাহিনী দিয়ে ব্যবহার করতে হবে। একটা জিনিস দেখেন যে সেনাবাহিনীর উপরে শেখ হাসিনার এত ভরসা কেন? ভারতের সামরিক নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের ভালো সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে। কূটনৈতিক চ্যানেল খোলা রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সামরিক যোগাযোগ অব্যাহত রাখাও গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু আমরা এটা এক্সপার্ট না, এটার জন্য আমাদের বিশেষায়িত ইউনিট রয়েছে, বম্ব ডিসপোজাল টিম, তারা আসবে, তারা এটা কতটুকু রিস্ক, এটা কতটুকু ক্ষতিকর হতে পারে এটা চিহ্নিত করে তারা তাদের পরবর্তী যে কার্যক্রম। সবাই ভালো এবং সুস্থ আছেন, স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওর অংশবিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতির মোড়টি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আবার কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই রাস্তায় নামতে সবাইকে উৎসাহিত করছেন। ভিডিওটা দেখে আসি। আমি অডিওটা ক্লিপটা খুব ভালোভাবে শুনলাম, যেটা আমার কাছে এটাই অবাক লাগে যে এখন পর্যন্ত এই পলাতক নেত্রীর কথাবার্তা নিয়ে আওয়ামী লীগের লোকজনের মধ্যে উৎসাহ, এই উৎসাহটা দেখে আমি জাস্ট দে আর সো ডাম্ব এ গাই যে তারা এখনো শেখ হাসিনার ইয়াতে বিশ্বাস করে। এখন আমি যেটা মনে করি যে শেখ হাসিনা ফিরে আসবে, যারা এখনো বিশ্বাস করেন, তারা কোন দুনিয়ায় বাস করে আমি জানি না। ট্রাম্প এসছে, তারা কিন্তু বলে আসছে এমন একটা ভাব যে ট্রাম্প এসে গেলে সাথে সাথে এসে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া যাবে। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে আমেরিকার যে ডিফেন্স পলিসি, পররাষ্ট্র নীতি যেটা সেটা সরকার আসলে সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। এটা কোনোভাবেই এই ট্রাম্প আসার ফলে, ট্রাম্প হচ্ছে একজন বেসিক বিজনেসম্যান। আপনারা যেটা ভিডিও, যেটা অডিও, যে টুইট যেটা দেখেছেন এর আগে, যে বাংলাদেশের মধ্যে হিন্দু নির্যাতন হচ্ছে, আমি এটা ক্লিনলি যেটা দেখি, সে হচ্ছে একটা বিজনেস মাইন্ডেড। সে জানে তার যে বিজনেস ক্যাম্পেইন, এবং আমরা জানি এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে প্রচুর টাকা আছে। তারা একটা ডোনেশন দিছে তাদের ক্যাম্পেইনে, দিয়ে বলছে যে এটা বললে যেটা হবে আপনাদের হিন্দু ভোটারদেরকে অ্যাট্রাক্ট করবে। সো মনে করছে যে ব্যবসাও হবে, হবে, এই জন্য দিয়ে দিছে। বাট আমেরিকার পররাষ্ট্র নীতি এই জন্য চেঞ্জ হবে না, এবং তারা আমেরিকানরা একটা নির্দিষ্ট গোল নিয়ে আমাদের সাথে যে সুসম্পর্ক যেটা আছে এটা চালাচ্ছে। বাট এখানে আমি আবার আসবো হচ্ছে এই অডিও ক্লিপের মধ্যে একটা জায়গায় আপনারা দেখেছেন, বলেছে দরকার হলে সেনাবাহিনী দিয়ে সার্চ করতে হবে, সেনাবাহিনী দিয়ে ব্যবহার করতে হবে। একটা জিনিস দেখেন যে সেনাবাহিনীর উপরে শেখ হাসিনার এত ভরসা কেন? আপনারা না বলেছেন যে জেনারেল ওয়াকার একজন গ্রেট হিরো, সে এরকম একটা সিচুয়েশনে যদি অবস্থান পরিবর্তন না করতো এই বিপ্লব সফল হতো না। ভেরি ট্রু। কিন্তু আমি বারবার একটা জিনিস বলেছি যে জেনারেল ওয়াকার, যারা এখনো গুম খুন এবং এতগুলো নির্বাচন, দামি নির্বাচনের যা ব্যাকগ্রাউন্ড যারা ছিল, যে সমস্ত সেনা, নৌ এবং বিমান বাহিনীর অফিসাররা যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এগুলো ম্যানিপুলেট করেছে, তারা কিন্তু চেঞ্জ হয়নি। আমি রিসেন্ট লিস্ট দেখলাম, যেটার এনডিসি কোর্সে যারা ঢাকায় একত্রিত হবে, সব হচ্ছে শেখ হাসিনা আমলের যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদেরকে এনডিসিতে ঢুকাইছে, তাদেরকে হাতের কাছে রাখা হচ্ছে। আবার একটা জিনিস দেখেন যে শেখ হাসিনার এই ভরসাস্থল কারণ হচ্ছে ওয়াকার স্যার, 9 ডিভিশন জিওসি, ঢাকার যে 3টা ব্রিগেড, ডিজিএফআই, এদেরকে চেঞ্জ করেনি। যে কোনো সময় সবাই যদিও এটাকে গুজব মনে করেন, বাট একটা জিনিস বুঝতে হবে যে তারা আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া, তারা ক্রমাগত আমাদেরকে পোক করতে থাকবে, যে কোনো একটা অপরচুনিটি হইলে ওইটাকে পার্সু করবে। অপরচুনিটিটা কি জন্য?
যে কোনো একটা সিচুয়েশনে, এবং ওই সিচুয়েশনের জন্যই জেনারেল ওয়াকার এখন পর্যন্ত 90 জিওসি কে চেঞ্জ করে নাই, যে কারণে 3টা ব্রিগেডকে চেঞ্জ করে নাই, ঢাকার ব্রিগেড গুলাকে চেঞ্জ করে নাই, ব্রিগেড কমান্ডার থেকে ব্রিগেড করে নাই, এবং তার প্রিয় যে আওয়ামী লীগের অফিসার যতগুলো আছে সবগুলোকে এনডিসি তে নিয়ে আসতো। হিসাব খুব ক্লিয়ার। এবং কিছুদিন আগে আমি একটা লাইভে বলেছিলাম যে তারা ওই ওয়াকার যেটা জেনারেল ওয়াকার যেটা করেছে সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ আর্মির কর্নেল অ্যান্ড ব্রিগেডিয়ার অফিসারদের 1 থেকে 2 বছর চাকরি বাড়ানোর একটা স্ক্যাম হাতে, একটা প্ল্যান হাতে দিছে। অন্য কত কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। সেনাবাহিনীর প্রায় 250 অফিসার যারা এই শেখ হাসিনা আমলে চাকরি হারাইছে, তাদের চাকরির ব্যাপারটা, তাদেরকে আবার রিইনস্টেট করা বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায়, ওইটা কিন্তু কোনো প্রায়োরিটিতে নাই। সেনাবাহিনীর সৈনিকদের একটা প্লাস অফিসারদের একটা রেশন নিয়ে একটা ইস্যু আছে, ওইটা নাই কি, বাট 2 বছর চাকরি বৃদ্ধি, এবং এটাতে কিন্তু আর্থিক সংশ্লিষ্টতা আছে। হ্যাঁ, এটা কমপ্লিকেটেড থিং। এইটা এখন সামনে নিয়ে আসছে কি জন্য? কারণ শেখ হাসিনার আমলের যে সমস্ত বাঘা বাঘা জেনারেলরা ছিল, ইয়ারা ছিল, তাদের 2 বছর চাকরি বৃদ্ধির জন্য। সবকিছু একটা প্ল্যানের অংশ। এটা যদি এই কারণেই শেখ হাসিনা বলে আর্মিকে দিয়ে চেক করাবে, কারণ আর্মি এখন তার হাতের মুঠে, ইটস ক্লিয়ার। এরপরেও যদি আপনারা না বুঝেন, মনে করেন জেনারেল ওয়াকার ইজ এ হিরো, ইউ আর ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। প্রফেসর ইউনুস স্যারকে বলবো, আপনি যদি সেনাবাহিনীর উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করতে পারেন, আই এম নট শিওর কতদিন আপনি বাংলাদেশকে কন্ট্রোলে রাখতে পারবেন, বাংলাদেশের ক্ষমতায় থাকবেন। এবং ভারত এখন সবচেয়ে ভয়ের যেটা, সেটা হচ্ছে এই ট্রাম্প আসার ফলে কোনো কিছু পরিবর্তন হবে না, কিন্তু যেটা হবে, এই ভারত ট্রাম্পের নাম ভাঙায়া আমাদের উপর বিভিন্ন জিনিস চালায় দেওয়ার চেষ্টা করবে। এবং আমি আজকে সকালে আমার এক ফ্রেন্ডের কাছে ইনফরমেশন পেলাম যে স্টিল ডিজিএফ এর আগের যারা ছিল ইম্পর্টেন্ট জায়গায়, তারা এখনো সেনাবাহিনীর যে এগেনস্টে আমরা যারা লিখতেছি, সেনাবাহিনী এগেনস্টে বলবো না, আমি সেনাবাহিনীতে এত বছর চাকরি করছি, নট সেনাবাহিনী এগেনস্টে, যে সমস্ত জিনিস ভুল কোটি সেনাবাহিনী করছে, যেগুলো ধরেছি, এইগুলোর পক্ষে কথা বলার জন্য এখন রিটায়ার্ড অফিসারদেরকে রিকোয়েস্ট করে বেড়াচ্ছে। ম্যাক্সিমামই রাজি হয় নাই, কারণ সবাই যাদের মাথায় একটু ঘিলো আছে, তারা এইটুকু বুঝে অন্তত যে শেখ হাসিনা আর ফেরত আসবে না, এটা তাদেরকে রিয়েলাইজ করতে, কিন্তু তারা এখনো রিয়েলাইজ করতে পারছে না। তারপরে আপনি একটা জিনিস দেখেন যে আমরা সবাই দেখেছি অ্যাডভাইজার আসিফ নজরুলকে কিভাবে বিদেশে হেরস্তা করা হয়েছে, এবং আপনি যদি ভিডিওটা দেখেন, কেউ আমাকে কনফার্ম করে নাই, কিন্তু এর আশেপাশে এতগুলো লোকের মধ্যে আমি দেখলাম এরকম আমাদের আইডি টাইপ ঝুলানো আছে। আমার কাছে মনে হচ্ছে দে আর দ্য এম্বাসি পিপল, এবং এম্বাসির প্রোটোকল না নিলেও যারা এই সমস্ত কথাবার্তা বলতেছে, এবং আমি আরেকজনের কাছে শুনেছি যে তারা 5 মিনিট আগে, আসিফ নজরুল আসার 5 মিনিট আগে, ওই লোকগুলা যারা তাকে হেনস্থা করার চেষ্টা করছে, তারা ওখানে এসে হাজির হয়েছে, এবং এটার সাথে সরাসরি এম্বাসির লোকটা জড়িত। কিন্তু অন্য যে কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যেটা করতো, সেটা আসার সাথে সাথেই অ্যাম্বাসেডারকে ক্লোজ করতো, বা এই সমস্ত যারা এদের সাথে সন্দেহজনক তাদেরকে সবাইকে ক্লোজ করতো। আসামি আমরা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সালেউদ্দিন আহমেদ, এএফএম হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন, এম তৌহিদ হোসেন যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা, ফরিদা আক্তার, শারমিন মুর্শিদ, সাইদা রিজওয়ানা হাসান, নূরজাহান বেগম, আদিলুর রহমান খান, বিধান রঞ্জন রয় পোদ্দার, ফারুকি আজম, এএফএম খালিদ হোসেন, সুপ্রদীপ চাকমা, নুরুল হক নূর, মাহফুজ আলম, হিজবুত তাহরির লিডার এবং তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার, নাহিদ ইসলাম কথিত অ্যান্টি উপদেষ্টা এবং ছাত্র বৈষম্য জোটের একজন নেতা, মোহাম্মদ সজীব ভুইয়া, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, মোহাম্মদ ফজল কবির খান, অ্যাডভাইজার ইটার গভর্নর বাংলাদেশ, হাসনাত আবদুল্লাহ, সার্জিজ আলম, শেখ আব্দুর রশিদ, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, সেক্রেটারি পাবলিক সিকিউরিটি হোম মিনিস্ট্রি এমডি মশির রহমান, সেক্রেটারি হোম মিনিস্ট্রি এমডি জসিমউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ক্যাপ্টেন শুভ আফ্রিদি। আপনারা জানেন যে তিনি কিছুদিন আগে তার পিস্তল এবং বিভিন্নভাবে তিনি ফেসবুকে দিয়ে তিনি বলেছেন যে তিনি একজন স্নাইপার হিসেবে কাজ করেছেন, এবং ওপেনলি তিনি সেটা স্বীকার করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি, কনভেনার জাতীয় নাগরিক কমিটি, আক্তার হোসেন, সামান্তা শারমিন, এমডি মাহিন সরকার। আপনারা জানেন যে কিছুদিন আগে মাহিন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করেছে। ছাত্র বৈষম্য জোটের একজন নেতা আব্দুল কাদের, আবু বকর মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, আদনান আবির, জামান মৃধা, এমডি সোহাগ মিয়া, নুসরাত তাবাসসুম, রাফিয়া রেহনুমা রিদি, আরিফ সোহেল,
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ছাত্র নেতা, যিনি বৈষম্য বিরোধী জোটের। আপনারা জানেন যে কিছুদিন আগে ছাত্রলীগের একজন নেতাকে পিটিয়ে মারবার জন্য তার ব্যাপারে স্পষ্ট অভিযোগ আছে, সেগুলো ভিডিও ফুটেজ রয়েছে, আমরা সেগুলো জমা দিয়েছি। এভাবে আসলে 62 জন আছে। ইফ ইউ ওয়ান্ট মি টু রিড দিস আউট, আমি এটা বলতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে যারা মানবতা লঙ্ঘনকারী, মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে, এবং বিশেষ করে আমি একজন ভিকটিম, আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র, আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে, এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ নির্যাতন করেছে। এই জন্য আমরা যেহেতু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার জায়গা নেই, আমরা আইসিটিতে মামলা করেছি এবং আমি এটাকে আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম, এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মঞ্জু সহ আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন, আমাদের ব্যারিস্টার সাহেবরা, তো তারা ওনারা এটার উদ্যোগ নিয়েছেন। প্রায় 15,000 মানে ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবেন। আমরা এই মামলাটা করেছি, আপনারা জানেন যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয়, যেটা বাংলাদেশে হয়েছে, আপনারা জানেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, সেইটার এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান, সেটা ইনফরমেশনগুলো জানতে চান। ফলে আমরা এখানে আমাদের যে ভিকটিম আছেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন ভিকটিম, সেটা অভিযোগটা এনেছেন। একটা পোর্টাল রয়েছে, সেই পোর্টালে আপনার অভিযোগ এবং প্রমাণ সহ দাখিল করতে হয়। আমরা সেটাই অবলম্বন করেছি। আমরা একজন ভিকটিমকে দিয়ে অপরাধ সংঘটিত কখন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে সেটা প্রমাণ সহ জমা দিয়েছি। জমা দেওয়ার পরে আমরা একটা অ্যাকনোলেজমেন্ট পেয়েছি, অর্থাৎ বর্তমানে একটি নাম্বারভুক্ত মামলা হিসাবে এটি রয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও মামলা নিয়ে আসবো, আরও একাধিক মামলা নয়। কারণ আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হতে গেলে এটাকে বিশাল জনগোষ্ঠীর মধ্যে হতে হয়। তো একজন, দুইজন বা তিনজন কোনো ইস্যু না, এখানে শত শত হতে হয়। তো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের 40% মানুষ মিনিমাম রিপ্রেজেন্ট করে। এই 40% মানুষের অবস্থা খুবই খারাপ। আপনি যদি কলকাতায় যান, অসংখ্য বাঙালি সেখানে পড়ে আছে অর্ধাহারে অনাহারে, শুধু জীবন বাঁচানোর জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে বাস্তুহারা হয়ে কলকাতায় গিয়ে জীবন কাটাচ্ছে। লন্ডনে তো সবাই আসার সুযোগ পাচ্ছে না। আপনারা একটু দ্বিতীয়ত আমরা আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশের আদালতে না গিয়ে আইসিসিতে কেন গেলাম। আপনারা জানেন ডক্টর ইউনূসের অবৈধ সরকার ক্ষমতা দখল করার পর ওনারা একটা নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে বলেছে যে বাংলাদেশে এই যে গণহত্যা যে অপরাধ হয়েছে বা অর্থাৎ যে অপরাধকারীরা যে অপরাধ করেছে তাদের কোনো বিচার বাংলাদেশে এই মুহূর্তে হবে না। তো বাংলাদেশে যদি না হয় তাহলে বিচার কি হবে না? সেই রকম ক্ষেত্রে আমাদেরকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন ছিল না। যদি বাংলাদেশে আদালতে বিচার করতে পারতাম, বিচার চাইতে পারতাম, তাহলে আমরা সেখানে যেতাম না। জানেন যে রোম স্ট্যাটিউটের আর্টিকেল 15 অনুযায়ী এই অভিযোগটা একজন ইন্ডিভিজুয়াল দায়ের করতে পারেন এবং এটাকে আমরা বাংলাদেশের সাধারণ অর্থে চিনি সুও মোটো, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর যিনি আছেন, চিফ প্রসিকিউটর, তার নির্দেশে এটা তিনি তার নোটিশে আনতে পারেন এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি ট্রায়াল হিয়ারিং হবে, সেটা হেগেই হবে এবং সেই হিয়ারিংয়ে যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে কার কি অবস্থান। এটা হচ্ছে প্রসিডিউর। সোফার আমরা এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন এবং আমাদের যে সমস্ত এভিডেন্সগুলো আছে আমরা দিয়েছি সেগুলো পেয়েছে এবং অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে যে এটা আসলে যাত্রা। আমরা চিন্তা করছি প্রায় 15,000 ভিকটিম আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভেতরে আছে যারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দায়ের করতে চান। রোম স্ট্যাটিউট যেটাকে বলে রোম বিধি 98 সাল থেকে, রোম বিধিতে বলা আছে যদি পৃথিবীর কোনো জায়গায় মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ এবং অ্যাগ্রেশন, আরেকটি হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এরকম 4টা অপরাধ যদি সংগঠিত হয় তাহলে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান অথবা কোনো রাষ্ট্র অভিযোগ আনতে পারে। তিনি সংক্রুদ্ধ হতে পারেন, তিনি ভিকটিম হতে পারেন, ভিকটিম নাও হতে পারেন। তো সেই হিসাবে যেই কোনো ব্যক্তি এই অপরাধের জন্য। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। অনেকগুলো খবর নিয়ে হাজির হয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক সমন্বয়ক বাজারে গিয়ে দাপট দেখাতে গেলে সমন্বয়ক পরিচয় দেওয়া মাত্রই জনগণ তার উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে।
অর্থাৎ সমন্বয়ক পরিচয় দেওয়া মাত্রই জনগণ তাকে উত্তম মাধ্যম দিতে থাকে। কি পরিমাণ ক্ষিপ্ত হলে মানুষ সমন্বয়ককে পরিচয় পাওয়া মাত্রই মারধর শুরু করে। অর্থাৎ সমন্বয়কদের কাছে এই 12 কোটি ভোটার আজ জিম্মি হয়ে গেছে। তারা নানাবিধ কথা বলছে, কিন্তু তাদের কয়েকজন ছাড়া, হাসনাত সার্জিস নাহিদ কয়েকজন ছাড়া আর বাকি যারা যেখানে পাচ্ছে মানুষ তাদেরকে বেদরক পেটনি দিচ্ছে। তাদের কাছে মানুষ আজ অসহায়। এই গণপিটনি তারই প্রতিফলন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ব্রেকিং নিউজ পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।